আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আল ইমরান, সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি আজকে আমার ক্লাসে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে কারক। নিশ্চয় তোমরা আমার বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে আমি আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে কারক। অর্থাৎ এতদিন তোমরা প্রথাগত নিয়মে যে কারক পড়ে এসছো তার ব্যতিক্রমী ধর্মী এসে আমি আজকে শুধুমাত্র উদাহরণ দেখে তোমরা কিভাবে কারক নির্ণয় করতে পারো সেই বিষয়টাকেই ফোকাস করব। আসলে দেখো, আমরা যদি এই কারক শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে ক্রি যোগ নক। ক্রি যোগ নক অর্থাৎ এই কারক শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে ক্রি যোগ নক। অর্থাৎ এই ক্রি শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া এবং এই নক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। অর্থাৎ কারক শব্দটা কি ক্রিয়ার সাথে সম্পর্ক। অর্থাৎ কারকের যদি আবিধানিক অর্থ দেখি তাহলে আমরা কি পাই যে ক্রিয়ার সাথে সম্পর্ক বা ক্রিয়া সম্পাদিত করে যেটি সেটি হচ্ছে কারক। অর্থাৎ আমাদেরকে কারক নির্ণয় করতে গেলে সবার আগে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে ক্রিয়াপদটাকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ ক্রিয়াপদকে চিহ্নিত করতে পারলেই আমরা কারক নির্ণয় করতে পারবো। যদি আমরা ক্রিয়াপদ বাদে যেই শব্দটার নিচে দাগ দিয়ে আসছে সেই শব্দটার দিকে মূলত ফোকাস করি তাহলে কিন্তু আমরা কারক নির্ণয় করতে পারবো না। অর্থাৎ কারক নির্ণয় করতে গেলে আমাদের সবার আগে ক্রিয়াপদটাকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ ক্রিয়াপদ কোনটি? যে পদ কাজ করে। অর্থাৎ আমরা যদি কারকের সংজ্ঞা দেখি তাহলে কি আসে যে বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এখন নিশ্চয় তোমাদের মনে প্রশ্ন রাখছে যে বাক্যস্থিত নামপদের সাথে যে ক্রিয়াপদের সম্পর্ক তাকে কারক বলছি, এই সম্পর্কটা আসলে কি? আমি এখন একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সেই সম্পর্কটা দেখাচ্ছি। দেখো, একটা উদাহরণ লিখছি। রহিম বিকালে মাঠে বল খেলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে যেটা বলেছিলাম যে বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। এখন দেখো, আরো একটা কথা বলেছিলাম যে কারক নির্ণয় করতে গেলে সবার আগে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে ক্রিয়াপদ কোনটি। একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে একটি ক্রিয়াপদ বাদে কিন্তু কোনো বাক্য গঠন হতে পারে না। অর্থাৎ একটি বাক্য গঠন করতে গেলে অবশ্যই যে পদটা অপরিহার্য সেই পদটা কোন পদ? ক্রিয়াপদ। এবং এই বাক্যে কিন্তু একটা ক্রিয়াপদ আছে, সেই ক্রিয়াপদটাকেই খেলা। এবং বেশ কিছু বাক্য আছে যেটা ক্রিয়াপদ বাদেও হয় কিন্তু সেটা ব্যতিক্রম ধর্মী, কিন্তু সেটার লক্ষণ খুব কম। কিন্তু আমরা প্রত্যেকটি বাক্যে একটি করে ক্রিয়াপদ থাকবে, অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া একটি বাক্য কিন্তু গঠন করা সম্ভব না। এখন দেখো, এখানে বলতেছি কি রহিম বিকালে মাঠে বল খেলে। এখন এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? এই বাক্যে ক্রিয়াপদটা হচ্ছে খেলে। একটা জিনিস মাথায় রাখবা যে ক্রিয়াপদ বাদে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদ কি একটা একটা নামপদ। অর্থাৎ এই বাক্যে খেলে বাদে বাদ বাকি যতগুলো পদ আছে, অর্থাৎ রহিম বিকালে মাঠে বল, এই প্রত্যেকটি পদ কি একটি একটি নামপদ। এখন আমরা যদি লক্ষ্য করি যেটার সাথে সম্পর্কটা আসলে কি, অর্থাৎ আমরা যে সম্পর্কের কথা সংজ্ঞার মাধ্যমে বললাম সেই সম্পর্কটা আসলে কি। এখন দেখো যে ক্রিয়াপদকে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি কারক। এখন আমরা যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি অর্থাৎ কে খেলে, তাহলে কি আসবে? রহিম খেলে। কখন খেলে? বিকালে খেলে। কোথায় খেলে? মাঠে খেলে। কি দিয়ে খেলে? বল দিয়ে খেলে। অর্থাৎ এই যে ক্রিয়াপদ, অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্রিয়াপদকে কিন্তু প্রশ্ন করে একটা উত্তর পাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, আমরা প্রত্যেকটা ক্রিয়াপদকে কিন্তু প্রশ্ন করে একটা উত্তর পাচ্ছি। এবং এই যে প্রশ্ন করছি, যখন ক্রিয়াপদকে প্রশ্ন করছি তখনই কিন্তু কারক হচ্ছে। অর্থাৎ ক্রিয়াপদকে প্রশ্ন বাদে কখনোই কিন্তু কারক হবে না। এখন আমরা যদি বলি কে খেলে, তাহলে কি আসবে? রহিম খেলে। কখন খেলে? বিকালে খেলে। কোথায় খেলে? মাঠে খেলে। কি দিয়ে খেলে? বল দিয়ে খেলে। এইটাই হচ্ছে গিয়ে বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের একটি সম্পর্ক। এখন দেখো যে আমরা কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। যদি এই 6 প্রকার তোমরা মুখস্থ বা মাথায় না রাখতে পারো তাহলে আমি তোমাদেরকে একটি সংজ্ঞার মাধ্যমে ক্রিয়াপদের যে কারকের যে 6 প্রকার সেটা মুখস্থ করে দিচ্ছি।
অর্থাৎ কর্তার কর্মের কারণে সম্পদ অপরের অধিকারে চলে গেল। দেখো এই যে ছন্দটা, অর্থাৎ কর্তার অর্থাৎ কর্তৃকারক, কর্মের অর্থাৎ কর্মকারক, কারণে অর্থাৎ কি করণকারক, সম্পদ অর্থাৎ সম্পাদনকারক, অপরের অপদানকারক, অধিকার হচ্ছে কি অধিকরণকারক। এখন সবার প্রথমে যে কারকটা আসবে, অর্থাৎ সবার প্রথমে যে কারকটা আসবে সেটা কোন কারক? কর্তৃকারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বোর্ডের দিকে লক্ষ্য করছো যে আমি কোন কারক লিখেছি? কর্তৃকারক। এখন কর্তৃকারকটা আসলে কি? একটা জিনিস ভাবো তো, যে কর্তৃকারকটা কি? আসলে কর্তাটা কি? বাড়ির যে প্রধান সে কিন্তু কর্তা, অর্থাৎ বাড়ির যে প্রধান সে কর্তা, এবং সে কর্তাই কিন্তু বাড়ির সকল কাজ করে। অর্থাৎ এই বাক্যে যে কর্তৃকারক হবে সে কর্তা হবে এবং সে কিন্তু সকল কাজ করবে। অর্থাৎ যদি আমরা দেখি যে বা যারা কোনো কাজ করে তারাই হচ্ছে কর্তা বা কর্তৃকারক। অর্থাৎ বাক্যের কর্তা সবসময়ের জন্য কাজ করবে। আমরা একটা জিনিস ভুল করি কি, কর্তৃকারক এবং কর্মকারককে গুলিয়ে ফেলি। অর্থাৎ কর্তৃকে কর্ম বলি, কর্মকে কর্তৃকারক বলি। এটাই আমাদের সমস্যা সব থেকে বেশি বাধে। এই জায়গায় আমরা ভুল করি। আবার কি করি, অপদানকে অধিকরণ, অধিকরণকে অবদান বলি। এই চারটা জায়গায় কিন্তু আমাদের সব থেকে বেশি ভুল হয়। আমি এই ভুলটাকেই তোমাদের কাছ থেকে ক্লিয়ার করবো। অর্থাৎ কর্তৃকারকে কি করবে? কর্তা কাজ করবে এবং কর্মকারকে কর্ম কোনো কাজ করবে। আসলে আমরা একটা উদাহরণ লিখি, দেখো আমি আগেই বলেছিলাম যে সবার আগে কারক চিনতে গেলে সবার আগে যে কাজটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে কি ক্রিয়াপদ কোনটা। এখন দেখো এই বাক্যে আমি ভাত খাই, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে কি খাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই খাওয়ার কাজটা করছে কে? এই খাওয়ার কাজটা কে করছে? আমি করছি। অর্থাৎ এই আমিটা কোন কারক? কর্তৃকারক। যদি কে বা কারা, অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কোন কারক? কর্তৃকারক। আরো একটা উদাহরণ দেখো, আমি বই পড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বই পড়ি, একটা জিনিস লক্ষ্য করো তো, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে কি পড়ি। অর্থাৎ এই পড়ার কাজটা করছে কে? পড়ার কাজটা আমি করছি। অর্থাৎ আমি কোন কারক? কর্তৃকারক। আবার যদি আমরা প্রশ্ন করি যে কে পড়ে, তাহলে কে পড়ে? আমি পড়ি, তাহলে আমিটা কোন কারক? কর্তৃকারক। তবে কে বা কারা দিয়ে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে কর্মকারক হয়, আর কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়, কিন্তু এটা যে সব সময়ের জন্য প্রযোজ্য হবে এমনটাও কিন্তু না। মাঝে মাঝে এই নিয়মের ব্যতিক্রমই ঘটতে পারে। কিন্তু আমাদের সব থেকে প্রথম সত্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি কর্তা কাজ করবে এবং কর্মে কর্ম কাজ করবে না। তারপরে আমরা দ্বিতীয় সূত্রতে অ্যাপ্লাই করব। এখন দেখো কর্মকারকটা কি? কর্মকারকটা কি? কর্তা যাকে আশ্রয় করে কোনো কাজ করবে সেটা হচ্ছে কর্মকারক, আর কর্তার বিষয়টা হচ্ছে কর্ম। এখন আমরা বলছি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা হচ্ছে কি কারক? কর্মকারক। এখন এখানে প্রশ্ন করা হয় যে কি পড়ে? বই পড়ে। তাহলে এই যে বলতেছি যে কি পড়ে? বই পড়ে, এই যে কি পড়ে এটা হচ্ছে কোন কারক? কর্মকারক। আমি ভাত খাই, অর্থাৎ আমি কি খাই? ভাত খাই। এই যে কি খাই, ভাত খাই, এই যে যে প্রশ্নটা করা হচ্ছে, এই যে বিষয়টা, এই যে বিষয়টা কোন কারক? এটা হচ্ছে কর্মকারক। এখন প্রশ্ন করা হলো যে আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবার আগে যেই ভুলটা করি সবসময়ের জন্য, যে সাবজেক্ট দেখে কি করি? কর্তৃকারক নির্ণয় করি। কিন্তু আমরা এই ভুলটা কিন্তু সবসময়ের জন্য করা যাবে না। অর্থাৎ সবসময়ের জন্য সাবজেক্ট দেখে আমরা কর্তৃকারক দিয়ে দেবো না। অর্থাৎ আমাকে ভাত দাও, একটা জিনিস লক্ষ্য করো যে আমাকে ভাত দাও, এই ভাতটা দেওয়ার কাজ করছে কে? যে কেউ ভাতটা দেওয়ার কাজ করতে পারে। অর্থাৎ তুমিও ভাত দিতে পারো বা যে কেউ, পৃথিবীর যে কেউ আমাকে ভাতটা দিচ্ছে। আমাকে ভাত দেওয়ার কাজটা কিন্তু যে করছে সে কিন্তু এই বাক্যে অনুপস্থিত। অর্থাৎ আমাকে ভাত দাও, এই আমাকেটা কোন কারক হচ্ছে তখন? অর্থাৎ আমাকেটা তখন হচ্ছে কেমন কারক? কর্মকারক। কারণ আমরা বলেছিলাম কি কর্তা যাকে আশ্রয় করে কোনো কাজ করে
সেটা হচ্ছে কর্মকারক। একটা জিনিস লক্ষ্য করো তো, এই আমাকে ভাত দাও যে বলছি, অর্থাৎ এই আমাকেটা কর্তা আশ্রয় করে কাজ করছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, একটা বাক্যে কিন্তু দুইটা কর্ম থাকতে পারে, অর্থাৎ আমাকে এবং ভাত। অর্থাৎ যদি বলি আমরা কি দাও, ভাত দাও, তাহলে এখানে আমাকেও কর্ম, ভাতও কর্ম, কিন্তু একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা কোন কর্ম, গৌণ কর্ম। অর্থাৎ ব্যক্তি, যে ব্যক্তি সে কোন কর্ম, গৌণ কর্ম, এবং যেটা বস্তু সেটা কোন কর্ম, মুখ্য কর্ম। এখন আমি বলেছিলাম না যে একটা সমস্যা বাঁধে, আচ্ছা সমস্যাটা কি এখন লক্ষ্য করো তো। আমরা বলছি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, আর কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। কিন্তু আমি এখন একটা উদাহরণ লিখছি, এই উদাহরণটা দেখে তোমরা বলো তো এটা কোন কারক। পাহাড়ের ঢাল বয়ে জল নামে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাহাড়ের ঢাল বয়ে জল নামে, একটা প্রশ্ন করো তো, এই যে জল, অর্থাৎ আমরা যখন প্রশ্ন করবো তখন কি বলবো, যে কে নামে, কে নামে কিন্তু বলবো না, অর্থাৎ আমরা বলবো যে কি নামে। যখন বলবো যে কি নামে তখন কি আসতেছে, জল নামে। তাহলে কি আমাদের প্রথাগত নিয়ম অনুযায়ী এটা কোন কারক হচ্ছে, এটা কর্মকারক হচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে পাহাড়ের ঢাল বয়ে যে জল নামছে, এই নামার কাজটা করছে কে, জল। অর্থাৎ জল কিন্তু এখানে নিজে নিজে কাজ করছে, অর্থাৎ নিজে নিজে জল কাজ করছে বলে এটা কোন কারক হবে, নিঃসন্দেহে এটা কর্তৃকারক হবে। কারণ বলেছিলাম প্রথমেই যে কর্তৃকারকের কর্তা সব সময়ের জন্য কাজ করবে। তারপর আমরা একই ধরনের উদাহরণ দেখতে পারি, যে ডাক্তার ডাকো। দেখো এই যে ডাক্তার ডাকো আমরা যখন বলছি তখন একটা জিনিস লক্ষ্য করছো, এই যে ডাক্তার ডাকার কাজটা করছে কে, যে কেউ কিন্তু ডাক্তার ডাকার কাজ করছে, এই ডাক্তারটা কোন কারক, কর্মকারক। এখন কর্ম গেল, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমরা তৃতীয় যে কারকটা আসছে সেটা কোন কারক, করণ কারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি করণ কারকটাকে লক্ষ্য করি তাহলে এই করণ শব্দের অর্থ হচ্ছে গিয়ে কোন মাধ্যম, সহায়ক বা যন্ত্র বা উপায়। অর্থাৎ কি দিয়ে, কি উপায়ে, কোন মাধ্যমে যদি আমরা কোনো প্রশ্ন করি তখন যে উত্তরটা আসে সেটা হচ্ছে করণ কারক। অর্থাৎ করণ কারক একটা মাধ্যম দিয়ে প্রভাবিত হয়। অর্থাৎ আমি যে তোমাদের সাথে কথা বলছি, এই কথা বলার কিন্তু একটা মাধ্যম আছে, এই মাধ্যমটা কি, মোবাইল ফোন। অর্থাৎ আমি যে তোমাদের সাথে, তোমরা যে আমাকে দেখছো, এই দেখার মাধ্যমটা কি, মোবাইল ফোন। একটা জিনিস লক্ষ্য করো, বাতাস যে প্রভাবিত হয়, এই বাতাস প্রভাবিত হওয়ার কিন্তু শব্দ প্রবাহিত হয়, শব্দ প্রবাহিত হওয়ার কিন্তু মাধ্যম কি, বাতাস। অর্থাৎ শূন্য মাধ্যমে কিন্তু শব্দ চলে না। ঠিক একই রকম ভাবে এই যে করণ, এই করণের একটা মাধ্যম থাকা লাগবে। করণ মাধ্যম ছাড়া কিন্তু করণ কারক হয় না, এবং সেই মাধ্যমটা কি আমরা এখন লক্ষ্য করি। আমি একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে। নীরা কলম দিয়ে লেখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো নীরা কলম দিয়ে লেখে, এই যে লেখার কাজটা নীরা কোন মাধ্যম দিয়ে করছে, নীরা কলম দিয়ে কিন্তু লিখছে। অর্থাৎ এই যে কলম, এই যে মাধ্যম, অর্থাৎ নীরা কি দিয়ে লেখে, বা কি কোন মাধ্যম দিয়ে লেখে, সেটা হচ্ছে কি, নীরা কলম দিয়ে লেখে। এই কলমটা কোন কারক, করণ কারক। যেমন জগতের কীর্তিমান হয় সাধনায়। এখন দেখো এই যে আমরা বলছি জগতের কীর্তিমান হয় সাধনায়, অর্থাৎ কোন উপায় হচ্ছে, সাধনার মাধ্যমে হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি, অর্থাৎ করণ কারকে কি হয়, একটা বিষয় করণ কারকের ঝামেলা হয়, সেই ঝামেলাটা কি, অর্থাৎ করণ কারকে যে আমরা ঝামেলাটা লক্ষ্য করি সেটা কি, আমি সেটা এখন দেখাচ্ছি। দেখো তোমাদেরকে, আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি দুইটা বাক্য লিখেছি। একটা হচ্ছে কি আমি ক্রিকেট খেলি, আর আরেকটা বাক্য কি আমি ফুটবল খেলি। এখন তোমরা যদি লক্ষ্য করো যে আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি, দুইটা কিন্তু একই ধরনের বাক্য, দুইটা কিন্তু একই অর্থ বহন করে, দুইটা কিন্তু দেখতেও কিন্তু একই রকম, কিন্তু দুইটা কারক। এই দুইটা কারকাই কিন্তু আমাদের সবসময়ের জন্য ঝামেলা তৈরি হয়। এখন যদি আমরা প্রশ্ন করি যে আমি কি খেলি, তাহলে কি উত্তর আসবে? ক্রিকেট খেলি। অর্থাৎ কি খেলি? ক্রিকেট খেলি। এটা কোন কারক? কর্মকারক। এই কর্ম নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন বলতেছি আমি ফুটবল খেলি, তখন এই ফুটবলটা কোন কারক হচ্ছে? কর্মকারক হচ্ছে। সমস্যাটা কি এবারই বাড়ছে। আমি ক্রিকেট খেলি, এই ক্রিকেট কর্মকারক, আমি ফুটবল খেলি, এই ফুটবল কর্মকারক। কিভাবে? একটা একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা কি, যদি খেলার নাম এবং খেলার উপকরণ একই হয়, তাহলে সেটা কোন কারক? করণ কারক। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, যে ফুটবল খেলার মাধ্যমটা কি? ফুটবল। এটা নিয়ে কোনো সমস্যা আছে? না। কিন্তু ক্রিকেট খেলার মাধ্যমটা কি? ক্রিকেট খেলার মাধ্যম হচ্ছে কি? ব্যাট বল। অর্থাৎ ক্রিকেট খেলার মাধ্যমটা কি? ব্যাট বল। এই জন্য এই ক্রিকেটটা কোন কারক? কর্মকারক। ঠিক একই রকম ভাবে আমি তাস খেলি, এই তাস খেলার মাধ্যমটা কি? তাস। অর্থাৎ এই তাসটা কোন কারক? করণ কারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কারকের ক্লাসটাকে তিনটা ভাগে ভাগ করছি। আজকে তোমাদেরকে আমি শিখালাম কোন কারক? কর্তৃক, কর্ম এবং করণ। ঠিক তার পরবর্তীতে আমি শিখাবো সম্প্রদান, অপদান এবং অধিকরণ কারক। এবং তৃতীয় যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে গিয়ে কারকের সব থেকে জটিল উদাহরণগুলো এবং কারকের সব থেকে জটিল বিষয়গুলো, যেগুলোতে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোকে আমি আমার ক্লাসে পর্যালোচনা করব।